गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू नेत्रा आईएएस। তোমাদের ইউপিএসসি সিএসসি 2024 লাস্ট 500 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আমরা একটা সিরিজ শুরু করেছি। আজকে সেই সিরিজের সেকেন্ড ক্লাস। আগের যে ক্লাস ছিল সেখানে আমরা এনভায়রনমেন্ট শুরু করেছিলাম এবং আজকেও আমরা এনভায়রনমেন্ট দিয়েই কন্টিনিউ করব। তো এই যে সেশন আছে, এই সেশনে তোমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিকগুলো পাবে এবং তার সাথে এই সেশনে তোমরা এটাও বুঝতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কি করে পড়তে হয় বা পড়বে কি করে পরবর্তীতে, সেটাও কিন্তু আজকের সেশন থেকে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। এবার আগের সেশনে আমরা এনভায়রনমেন্টের যে গুরুত্ব আছে, এই সমস্ত কিছু, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি কি, ন্যাশনাল পার্ক কি, কমিউনিটি রিজার্ভ কি, এই সমস্ত কিছু আমরা কিন্তু দেখেছি এবং নিউজে আসা বিভিন্ন যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলোকে ডিসকাস করেছি এবং সব শেষে আমরা খুবই শর্টে বায়োস্ফিয়ার রিজার্ভকেও দেখেছিলাম। এবার এই যে সেশন আছে, এই সেশনে আমাদের বাকি অন্যান্য যে বিভিন্ন ন্যাশনাল পার্কগুলো নিউজে ছিল সেগুলোকে দেখে থাকবো। তো এবার আজকের যদি আমরা দেখে থাকি, আমাদের প্রথম যে ন্যাশনাল পার্ক যেটা নিউজে আছে সেটা অ্যাকচুয়ালি ভারতের ন্যাশনাল পার্ক নয়, সেটা নেপালের ন্যাশনাল পার্ক। এই যে ন্যাশনাল পার্ক আছে এটা মূলত এর নাম হচ্ছে চিতওয়ান ন্যাশনাল পার্ক এবং এই যে চিতওয়ান ন্যাশনাল পার্ক আছে এটা হচ্ছে দ্য ফার্স্ট এভার ন্যাশনাল পার্ক সেট আপ ইন নেপাল। এটা আমাদের নেপালে তৈরি হওয়া প্রথম ন্যাশনাল পার্ক ছিল এবং এটা কবে তৈরি হয়েছিল? 1973-তে। ওকে, তখন এর নাম ছিল রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক। এবার এই যে ন্যাশনাল পার্ক আছে এটাকে পরবর্তীতে আমরা দেখতে পাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও কিন্তু তকমা দেওয়া হয় 1984-এ এবং তারপর আমরা লক্ষ্য করতে পারি এই যে ন্যাশনাল পার্ক আছে, এই ন্যাশনাল পার্কে মূলত অনেকগুলো প্রাণী দেখা যেত, যাদের মধ্যে রাইনো ছিল একটা অন্যতম প্রাণী। কিন্তু রিসেন্টলি আমরা লক্ষ্য করতে পারছিলাম যে অ্যানথ্রোপোজেনিক বা মানবসৃষ্ট বিভিন্ন কারণে, স্পেশালি পোচিং বা বলতে পারো চোরা শিকারি যে আছে তাদের ফলস্বরূপ বা তারা চোরা শিকার করার মাধ্যমে রাইনোদেরকে ভীষণভাবে হত্যালীলা তাদের উপর চালাচ্ছিল। এর ফলে বর্তমানে আমরা দেখতে পাই এই ন্যাশনাল পার্কে মাত্র আর 95খানা রাইনো কিন্তু বাকি আছে। এর ফলে এটা কিন্তু নিউজে আসে এবং এই যে আমাদের চিতওয়ান ন্যাশনাল পার্ক আছে এটার সাথে লাগোয়া আমরা আরও দুটো ন্যাশনাল পার্ককে দেখতে পাই। একটা হচ্ছে পারশা ন্যাশনাল পার্ক এবং আরেকটা হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। এবং এই যে দুটো ন্যাশনাল পার্ক আছে এই দুটোই কিন্তু আমাদের বিহার এবং তার সংলগ্ন অঞ্চল যে আছে সেখানে আছে। যেখানে আমরা এই যে অঞ্চলটা আছে এখানে দেখতে পাচ্ছি আমাদের নেপালে থাকা বিভিন্ন যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলোকে, যার মধ্যে নেপালের উত্তরে অবশ্যই অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া আছে, এখানে লেংটাং ন্যাশনাল পার্ক আছে, সাগরমাথা ন্যাশনাল পার্ক আছে যেটা মাউন্ট এভারেস্ট যেখানে আছে, বাট তার দক্ষিণে এখানে একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক। ওকে, যেটা কিনা ভারতের বিহারের সাথে একদম লাগোয়া এবং এর এক্সটেনশন ভারতেও কিন্তু লক্ষ্য করা যায়। অপরদিকে এখানে আরও একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম হচ্ছে রয়্যাল বোরদিয়া ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? তো এই 5খানা ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে আমাদের এই রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক নিউজে, যেটা কিনা ভারতের বিহারের সাথে তার বলতে পারো সীমানা যে আছে সেটা রাখছে। এবার নেক্সট আমাদের যেটা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এবার এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক লাস্ট কিছু দিনে অনেকগুলো কারণে নিউজে ছিল। যেরকম জাস্ট কয়েক মাস আগে সেখানে নীলগিরি তাহার যে আছে সেই নীলগিরি তাহারের একটা সন্তান প্রসব করে, সেটার ফলস্বরূপ এটা নিউজে আছে। একইভাবে আমরা যদি লক্ষ্য করে থাকি একটা ফার্নারিয়াম কিন্তু সেখানে সেট আপ করা হয়েছে। এই যে ফার্নারিয়াম সেট আপ করা হয়েছে সেটার কারণেও কিন্তু এটা নিউজে আছে। অবশ্যই আমরা নীলগিরি তাহার সম্পর্কে পরবর্তীতে দেখব যখন আমরা স্পিসিস ইন নিউজকে অ্যাড্রেস করব। বাট আজকে আমাদের মূল যেটা বিষয় সেটা হচ্ছে এখানে যে ফার্নারিয়াম আমাদের সেট আপ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে।
তো এবার এই যে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আছে, এই নাম শুনেই আমাদের বোঝা দরকার এরাভিকুলাম অর্থাৎ এটা তামিলনাড়ু বা আমাদের কেরালার সংলগ্ন অঞ্চলে হওয়া দরকার। তো সেই ক্ষেত্রে এই যে অঞ্চল আছে এটাকে যদি লক্ষ্য করি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে 1975-এ কিন্তু ডিক্লেয়ার করা হয় এবং তার 3 বছরের মধ্যেই এটাকে কিন্তু ন্যাশনাল পার্ক হিসেবেও ঘোষণা করা হয়ে থাকে। এবং মূলত এটাকে যখন ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় তার একটা বড় কারণ ছিল, এখানে নীলগিরি তাহার পাওয়া যেত, যারা কিনা হাইলি এন্ডেঞ্জার্ড একটা মাউন্টেন গোট বা বলতে পারো সেখানকার এক ধরনের ছাগল জাতীয় প্রাণী। ওকে, পরবর্তীতে আমি ছবিও তোমাদের দেখাবো যখন নীলগিরি তাহার আমরা করব। তো এবার এই কারণে এটা নিউজে, বাট আমাদের এই যে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আছে এটা আরও একটা কারণে প্রায়শই নিউজে থাকে। সেটা কেন? কেননা এখানে আমরা নীলাকরিঞ্জি ফ্লাওয়ার দেখতে পাই। এবার এই যে নীলাকরিঞ্জি বা নীলকরিঞ্জি পাহাড় দেখতে পাই বা ফুলগুলোকে দেখতে পাই, সেগুলো কি? তো মাথায় রাখবে আমাদের নীলগিরি পর্বত যে নাম শুনেছি, সেই নীলগিরি পাহাড় নীল কেন বলা হয় তাকে? কেননা সেখানে একটা ফুল জন্মায় যার নাম হচ্ছে নীলাকরিঞ্জি, যেটা হচ্ছে এই ফুলগুলো। এই ফুলগুলো যখন সেই পাহাড়ে জন্মায় সম্পূর্ণ পাহাড় নীল বর্ণের দেখায়, এর ফলে সেটাকে নীলগিরি বলে। সেই যে নীলগিরি আছে সেটা কিন্তু মূলত ওখানে যে ফুলটা জন্মায় যেটার নাম নীলাকরিঞ্জি বা তার সায়েন্টিফিক নেমটা তুমি দেখে নেবে, স্ট্রোবিল্যান্থাস কুন্থিয়ানাম। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের ফুল আছে, এই ফুলটা প্রতি 12 বছর পর পর কিন্তু ফুটে থাকে। 2018-তে আমাদের ফুটেছিল এবং তারপর নেক্সট 2030-এ আবার কিন্তু ফুটতে চলেছে। ওকে, এবং তার পাশাপাশি এই যে অঞ্চল আছে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এখানে আরও অন্যান্য বিভিন্ন কিন্তু এপিফাইটিক আমাদের অর্কিডগুলো যে আছে সেই অর্কিডগুলো এবং ওয়াইল্ড বালসাম যে আছে সেগুলোও কিন্তু এখানে দেখা যায়। এবার আমাদের যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে এটা কোথায় আছে। তো আমরা যদি ভারতের দক্ষিণ ভাগ দেখি, এটা হচ্ছে ভারতের কেরালা রাজ্য। এই যে কেরালা রাজ্য আছে তার একদম বলতে পারো মধ্যভাগের পূর্ব দিকে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক কিন্তু আমরা দেখতে পাই। এর উত্তরে আমরা দেখতে পাই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এবং এর দক্ষিণে আমরা যদি দেখি সেখানে আমাদের পেরিয়ার ন্যাশনাল পার্ক। ওকে, এবং এই যে অঞ্চল আছে এখানেই আমরা কিন্তু দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি যে আছে সেটাকেও দেখতে পাই। এই যে অঞ্চল আছে এই অঞ্চলটা তার পার্শ্ববর্তী চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, আনাইমাদি শোলা ন্যাশনাল পার্ক, এর পাশাপাশি পাম্পাদুম শোলা ন্যাশনাল পার্ক, এর পাশাপাশি কুরিঞ্জিমালা স্যাংচুরি এবং আনাইমালাই টাইগার রিজার্ভ, এই সব কিছু দিয়ে কিন্তু বিভিন্ন দিক থেকে ঘেরা আছে যেগুলো এই অঞ্চলটাতে আমরা দেখতে পাই। ওকে, তো এই অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারলাম কি এখানে একটা ফার্নেরিয়াম সেট আপ করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই যে ফার্নেরিয়াম সেট আপ করা হয়েছে, ফার্নেরিয়াম কি সেটা আমাদের দেখতে হবে। তো ফার্নেরিয়াম কি এটা বুঝতে গেলে আমাদের এটা বুঝতে হবে এই ফার্নেরিয়াম নাম এসেছে কি থেকে। যেরকম আমরা অ্যাকোয়ারিয়াম দেখি, অ্যাকোয়ারিয়াম কি সেখানে জলজ আমাদের একটা বাস্তুতন্ত্র তৈরি করা হয়। এক্স্যাক্টলি অ্যাকোয়া যেহেতু জলজ, সেই হিসেবে ফার্নেরিয়াম যে আছে সেটা মূলত আমাদের বোঝায় ফার্ন, অর্থাৎ আমাদের ফার্ন যে উদ্ভিদ আছে, এই জাতীয় যে আমাদের উদ্ভিদগুলো আছে বা ফার্ন জাতীয় যে আমাদের প্ল্যান্টগুলো আছে তাদের এক প্রকারের বোটানিক্যাল গার্ডেন বা গ্রিন হাউস তৈরি করা হয় এই অঞ্চলে, যেখানে বিভিন্ন প্রজাতির ফার্নগুলো যে আছে তাদেরকে চাষ করা হয়, কাল্টিভেট করা হয় এবং তাদের সেখানে ডিসপ্লে করা হয়। ওকে, এই যে বিষয়টা এটাকে আমরা কিন্তু ফার্নেরিয়াম বলে থাকি। মাথায় রাখবে এই যে ফার্নেরিয়াম আছে, একটা ফার্নেরিয়াম খুবই স্পেশালাইজড হয়ে থাকে গ্রিন হাউস হিসেবে বা বোটানিক্যাল গার্ডেন হিসেবে, যেখানে আমরা বিভিন্ন ফার্মগুলোকে চাষ করি, তার সাথে সেই যে ফার্মগুলো আছে সেগুলোকে স্টাডিও কিন্তু করে থাকি। এবং
এই যে আমাদের ফ্যাসিলিটিগুলো আছে, এখানে শুধু যে ফার্নকেই চাষ করা হয় সেটাও নয়। এই ফার্নারিয়ামে আমরা কিন্তু তার যে খুবই বলতে পারো তুমি ঘনিষ্ঠ আত্মীয় মস, সেই মসদেরও আমরা কিন্তু কাল্টিভেট করতে দেখি। একইভাবে আমাদের যে লিভারওয়ার্টসগুলো আছে, যার বা যেগুলোকে আমরা মার্চান্টিওফাইটাও হিসেবেও কিন্তু চিনে থাকি, তো সেই মার্চান্টিওফাইটা এবং মস দুটোই কিন্তু এই অঞ্চলে বা এই যে আমাদের ফার্নারিয়ামগুলো আছে এখানে উৎপাদন করা হয় এবং তার পাশাপাশি সেগুলোকে ডিসপ্লে করা হয় এবং অবশ্যই সেগুলোকে স্টাডি করা হয়। এটা হচ্ছে ফার্নারিয়ামের বিষয়। এবার এই যে ফার্নারিয়াম আছে সেখানে মূলত ফার্নদেরকে স্টাডি করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে ফার্ন কি? তো মাথায় রাখবে ফার্ন হচ্ছে এক ধরনের এপিফাইটিক ফ্যামিলির পার্ট, যারা কিনা জেনারেলি সয়েললেস সিচুয়েশনেও বা সয়েললেস কন্ডিশনেও কিন্তু জন্মাতে পারে। অর্থাৎ এই ফার্নদের জন্মানোর জন্য মাটির প্রয়োজন নেই। যেরকম আমরা হাইড্রোপনিক্সের ক্ষেত্রে দেখি যে আমাদের জল যে আছে কোনো মাটি ছাড়া শুধুমাত্র জলের সাহায্যে আমরা সেখানে চাষ করতে পারছি হাইড্রোপনিক্সে। ঠিক একইভাবে এগুলোও কিন্তু আমরা কোনো রকম সয়েললেস সিচুয়েশনে বা কন্ডিশনেও কিন্তু গ্রো করতে পারি। এই যে আমাদের এপিফাইটিক ফ্যামিলি আছে তাদের অংশ। তো এবার প্রশ্ন হচ্ছে এপিফাইটিক ফ্যামিলি কি? তো মাথায় রাখবে এপিফাইট বলতে মূলত আমাদের এরকম অর্গানিজমদেরকে বোঝানো হয় যারা কিনা যেখানে জন্মায় বা যেই অঞ্চলে তারা মূলত জন্মে থাকে সেখানে তারা নিউট্রিয়েন্টগুলোকে অর্থাৎ পুষ্টিমৌলগুলোকে এবং সেখান থেকে ময়েশ্চার যে আছে বা সেখান থেকে যে আমাদের বলতে পারো জলীয় কণা আছে বা তারা তাদের যে জলীয় বাষ্প বা যেটাই তারা যেভাবেই জল শোষণ করে না কেন সেইগুলো সরাসরি বায়ু থেকে বা বাতাস থেকে বা বৃষ্টি থেকে বা নর্মালি জল থেকে কিংবা আশেপাশের যে ডেব্রি আছে বা বলতে পারো তুমি বিভিন্ন ভঙ্গুর যে উপাদানগুলো আছে তো সেগুলো থেকে মূলত নিয়ে থাকে। অর্থাৎ এদের নিজের পুষ্টি মৌল এবং জল সংগ্রহের জন্য মাটির প্রয়োজন হয় না। তো সেই ক্ষেত্রে সেই ধরনের প্রজাতিগুলোকে আমরা কিন্তু এপিফাইট বলে থাকি। এই যে এপিফাইট প্রজাতির প্রাণী এরা আছে, এর ফলস্বরূপ এরা কিন্তু নিজেদের ওয়াটার বা নিউট্রিয়েন্টগুলো যে আছে সেটা লিচিং পদ্ধতিতে বা অভিস্রবণ পদ্ধতিতে মূলত গাছেদের থেকে নিয়ে থাকে। এবং এই যে আমাদের বলতে পারো ফার্ন প্রজাতি আছে এদের সম্পর্কে একটা বিষয় মাথায় রাখবে, এই ফার্নরা কিন্তু মোটেও কোনো প্রকারের ফুল যে আছে সেই ফুল ফোটে না বা ফার্নে কোনো ধরনের ফুল কিন্তু আমরা লক্ষ্য করতে পারি না। এবং যেহেতু ফুল থাকে না তাই স্বাভাবিকভাবে কোনো বীজও কিন্তু থাকে না। এর ফলে তারা নিজেদের সম্পূর্ণ যে বলতে পারো বংশবৃদ্ধি ঘটিয়ে থাকে, রিপ্রোডাকশন যে তাদের ঘটে থাকে সেটা কিন্তু তাদের স্পোর্সগুলোর মাধ্যমে বা তাদের যে পাতা আছে সেই পাতার অংশের মাধ্যমে ঘটে থাকে। ওকে, এবার তো এবার প্রশ্ন হচ্ছে এই ফার্নগুলোকে আমাদের তাহলে ডিটেলসে দেখতে হবে, যেহেতু ফার্নেরিয়াম এসছে নিউজে। ফার্নেরিয়াম কি? ফার্নদেরই মূলত আমাদের এখানে চাষ করা হচ্ছে, তো ফার্নকে আমাদের ভালো মতো দেখতে হবে। তো এবার ফার্নকে যখন আমরা ভালো মতো দেখব তখন আমাদের বুঝতে হবে এই যে ফার্ন আছে এই ফার্নের সায়েন্টিফিক নেম যদি আমরা দেখে থাকি সেটা হচ্ছে পলিপডিওপসিডা অথবা এটাকে পলিপডিওফাইটাও বলা হয়ে থাকে। ঠিক আছে, দুটো অ্যাকচুয়ালি একটু আলাদা বাট আপাতত এক হিসেবেই ধরে নেবে। এটা মূলত আমাদের এক ধরনের মেম্বার অফ গ্রুপ হয়ে থাকে যাদের কিনা ভাস্কুলার প্লান্ট হিসেবেও কিন্তু দেখা হয়। অর্থাৎ এই যে প্লান্টগুলো আছে এরা এক প্রজাতির প্লান্ট যারা কিনা ভাস্কুলার প্রজাতির হয়ে থাকে। ভাস্কুলার প্রজাতি কি? যা সেই সকল প্লান্ট যাদের কিনা জাইলেম থাকে এবং ফ্লোয়েম থাকে। এবার জাইলেম বা ফ্লোয়েমের কাজ কি? তো দেখো ভাস্কুলার প্লান্ট হচ্ছে মূলত সেই ধরনের প্লান্ট যাদের কিনা জাইলেম এবং ফ্লোয়েম থাকে। এবার এই যে আমাদের ভাস্কুলার প্লান্ট থাকে তাদের যে ভাস্কুলার টিস্যুগুলো হয় জাইলেম এবং ফ্লোয়েম
তারা কিন্তু ট্রান্সপোর্ট করে মূলত ওয়াটার এবং মিনারেল এবং ফুডগুলো, অর্থাৎ তাদের যে ভাস্কুলার টিস্যুগুলো আছে সেগুলোর মাধ্যমেই তারা নিজেদের প্রয়োজনীয় জল, পুষ্টিমূল্য খাবার সংগ্রহ করে। এবং জাইলেম যে আছে, জাইলেম তাদের জল এবং মিনারেলগুলোকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে। কোথা থেকে? তাদের যে রুট আছে, তাদের যে শেকড় আছে, শেকড় থেকে তাদের দেহের বিভিন্ন অংশে এই যে আমাদের বিভিন্ন জল এবং মিনারেলগুলো আছে সেগুলোকে নিয়ে যেতে সাহায্য করে। অপরদিকে আমাদের ফ্লোয়েম যে আছে, ফ্লোয়েম কি করে? এটা জল বা নিউট্রিয়েন্টকে নয়, বরং আমাদের ফুড যে আছে, আমাদের যে খাবার আছে, সেই খাবার যখন তৈরি হয় সেটাকে পাতার থেকে শরীরের অন্য পার্টে নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ তারা নিজেদের সম্পূর্ণ যে খাবার কিংবা জল এবং পুষ্টিমূল্যের ট্রান্সপোর্টেশন আছে সেটা তারা তাদের ভাস্কুলার টিস্যুর মাধ্যমে করে থাকে। ক্লিয়ার? এবং আমাদের এই যে ফার্ন আছে, ফার্ন কিন্তু তাদের বলতে পারো সম্পূর্ণ ভাস্কুলার যে টিস্যুগুলো আছে সেটাকে ডেভেলপ করা প্রথম প্রজাতি ছিল বা প্রথম উদ্ভিদ প্রজাতি ছিল যারা কিনা নিজেদের ভাস্কুলার টিস্যুকে এতটা অ্যাডভান্স করতে পেরেছিল। ওকে, এবার এই যে ফার্নরা আছে, এই ফার্নরা আমি একটু আগে অলরেডি বললাম তারা মূলত রিপ্রোডিউস করে কিসের মাধ্যমে? স্পোরগুলোর মাধ্যমে। অর্থাৎ তারা মূলত, যেহেতু তাদের কোনো ফুল ফোটে না, কোনো বীজ নেই, তো ফুল যেহেতু ফোটে না, কোনো যেহেতু বীজ নেই, এর ফলস্বরূপ আমরা লক্ষ্য করতে পারি তারা বীজের মাধ্যমে বিস্তার করতে পারে না। ফলে তারা স্পোর যে আছে, তাদের যে পাতা আছে, তো সেই পাতার মাধ্যমে কিন্তু বংশ বিস্তার করতে থাকে। তো এবার এই যে স্পোর আছে, স্পোর কাকে বলে? তো দেখো, স্পোর হচ্ছে খুবই ছোট ছোট সেল হয়ে থাকে, যেটা কিনা সিডের মতো হয় বা যেটা কিনা বীজের মতো করে কাজ করে, যেটা মূলত কিছু প্লান্টের দ্বারা তৈরি হয়ে থাকে। এবং সেই যে স্পোরগুলো আছে সেই স্পোরগুলো পরবর্তীতে আলাদা হয়ে নিজস্ব নতুন করে পাতা বা নতুন করে প্লান্টের সৃষ্টি করতে পারে। অপরদিকে এই যে আমাদের বলতে পারো সম্পূর্ণ ফার্ন আছে, এই ফার্নের কিছু ডিস্টিংটিভ ধরনের পাতা দেখা যায় যেগুলোকে আমরা ফ্রন্ট বলে থাকি। এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলোকে যদি লক্ষ্য করি, তাদের পাতাগুলো শুরুতে তো আলাদাভাবে পাতা তৈরি হচ্ছে, সেগুলো ফার্দার আলাদা হয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে অংশে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। তো এই যে বিষয়টা, এটাকে আমরা কিন্তু ফ্রন্ট বলে থাকি, যেটা খুবই ইন্ট্রিকেটলি ডিভাইড হয়ে থাকে অন্যান্য ছোট ছোট বিভিন্ন লিফলেটগুলোর মধ্যে। অর্থাৎ আমরা একটা পাতাকে আরও কিন্তু ফার্দার ছোট ছোট হয়ে ভাগ হয়ে থাকতে দেখি। তো এই যে বিষয়টা আছে এটা কিন্তু মাথায় রাখবে। এই যে আমাদের বলতে পারো ফার্ন আছে, আমি একটু আগে তোমাদের অলরেডি বলেছি এটা হচ্ছে ওল্ডেস্ট প্লান্টস অন আর্থ, যারা কিনা আমরা লক্ষ্য করতে পারি যথেষ্ট ভালো মতো তাদের ভাস্কুলার যে টিস্যুগুলো আছে সেটা ডেভেলপ করতে পেরেছিল। বাট শুধু তারা ভাস্কুলার টিস্যুগুলোকেই প্রথম ডেভেলপ করেনি, বরং এই যে আমাদের ফার্নগুলো আছে এরা আমাদের পৃথিবীতে প্রায় 30 কোটি বছর আগে থেকে কিন্তু দেখা যাচ্ছে। এবং বর্তমানে আমরা যদি লক্ষ্য করি প্রায় 10,000-এরও বেশি স্পিসিসের ফার্ন আমরা লক্ষ্য করতে পারি, যার মধ্যে থেকে বহু ফার্ন কিন্তু ভারতেও দেখা যায়। কিন্তু ফার্ন সম্পর্কে একটা বিষয় মাথায় রাখবে, এটা আমাদের ট্রপিক্যাল রেন ফরেস্টে তো দেখা যায়, অর্থাৎ বৃষ্টি অরণ্যে যেখানে প্রচুর বৃষ্টি হয় সেখানে তো ফার্ন দেখা যায়। তার সাথে এরিড ডেজার্ট যে আছে, আমাদের শুষ্ক মরু অঞ্চল যে আছে, সেই মরু অঞ্চলেও কিন্তু এটাকে দেখা যায়। অর্থাৎ ফার্ন হচ্ছে এরকম একটা প্রজাতি, সেটা বেশি বৃষ্টিপাতযুক্ত থেকে শুষ্কতম অঞ্চলে সব জায়গায় দেখা যায়। একইভাবে সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করে উঁচু উঁচু পর্বত শৃঙ্গ বা পর্বত শ্রেণীর যেখানে পর্যন্ত আমরা অ্যাটলিস্ট হেকেস্টোফাইটকে দেখতে পাই, সেই অঞ্চল পর্যন্ত আমরা ফার্নকেও কিন্তু দেখা যায় বা তাদেরকেও কিন্তু দেখতে পারি। এবং একটু আগে আমি অলরেডি বলেছি তারা ন্যাচারালি গ্রো করে
এবং তাদের গ্রো করবার জন্য সয়েললেস কন্ডিশন প্রয়োজন হয়, সয়েলের দরকার তাদের নেই, এবং তারা নিজস্ব ওয়াটার এবং নিউট্রিয়েন্টগুলো যে আছে সেটা লিচিং পদ্ধতিতে সংগ্রহ করে থাকে। ঠিক আছে, তো এই যে আমাদের ফার্ন আছে, এই ফার্ন সম্পর্কে একটা বিষয় মাথায় রাখবে, এটা নন ফ্লাওয়ারিং আমাদের একটা বলতে পারো প্রজাতি, যাদের কিনা কোনো রকমে ফুল ফোটে না, এবং এরা ফার্স্ট প্লান্ট ছিল যারা কিনা ফুলি ডেভেলপ করতে পেরেছিল আমাদের ভাস্কুলার সিস্টেমকে। এবং গোটা পৃথিবীর আমাদের টেরিডোফাইটগুলো যে আছে তাদের মধ্যে প্রায় 9% কিন্তু ভারতেই আমরা লক্ষ্য করতে পারি। যে মানে ভারতে গোটা পৃথিবীর টেরিডোফাইটগুলোর মধ্যে 9% আছে, বাট যদি তুমি দেখো গোটা পৃথিবীর কত শতাংশ ভূভাগ ভারতের কাছে আছে, মাত্র 2.5%। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি ভারতে 2.5% ভূভাগের পৃথিবীর 9% ফার্ন দেখা যায়। এর ফলে এই যে ফার্ন আছে, এই ফার্নগুলো আমরা লক্ষ্য করতে পারি খুব বেশি পরিমাণে কিন্তু ভারতে কনসেন্ট্রেটেড থেকে থাকে। ওকে, একইভাবে এই যে ফার্নগুলো আছে বা ফার্ন যে অ্যালাইসগুলো আছে, এটা যদি আমরা সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্লোরার ক্ষেত্রে দেখে থাকি তাহলে সেকেন্ড লার্জেস্ট গ্রুপ। ওকে, এবং এই যে আমাদের সম্পূর্ণ ফার্নগুলো আছে, এই ফার্নগুলো ভারতে প্রায় 33টা ফ্যামিলিতে, প্রায় 130টা জেনারাতে এবং প্রায় 1267খানা স্পিসিসে বিভক্ত হয়ে আছে, যার মধ্যে আমরা 70টা স্পিসিসকে এরকম প্রজাতির দেখতে পাই যারা কিনা এন্ডেমিক টু ইন্ডিয়া হয়ে থাকে। ওকে, এবং এই যে আমাদের ফার্নগুলো আছে এদের কিন্তু মেডিসিনাল এবং এডিবল পারপাসও কিন্তু থাকে, অর্থাৎ আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে শুরু করে অনেক কিছুতে এটা কিন্তু ভীষণভাবে সুবিধা করে। এবং এই যে ফার্নগুলো আছে এটা ভারতে ক্রিপ্টোগামিক গার্ডেন হিসেবেও কিন্তু তৈরি করা হয়েছিল 2021 সালে উত্তরাখণ্ডের দেরাদুনে। এটাও মাথায় রাখবে, এটাকে আমাদের ক্রিপ্টোগামিক গার্ডেন হিসেবে 2021-এ দেরাদুনে তৈরি করা হয়েছিল। ওকে, তো এই যে সম্পূর্ণ পার্টটা আছে, এই সম্পূর্ণ পার্টটা বাদেও আমাদের ফার্ন সম্পর্কে আরও কয়েকটা জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, জেনারেলি আমাদের এই যে ফার্ন আছে তারা নিজস্বভাবে কোনো ধরনের ফুল বা সিড তো করে থাকে না, তাহলে তারা তাদের স্পোরের মাধ্যমে মূলত সম্পূর্ণ রিপ্রোডাকশন করে থাকে। বাট এই যে স্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন করে থাকে তার জন্য তারা একটা স্ট্রাকচারকে গঠন করে যেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়া। এই যে স্পোরাঞ্জিয়া আছে এটা কি, তোমরা বোটানি যারা পড়েছো তারা জানো, নিজেদের বলতে পারো প্র্যাকটিক্যালের জন্য চারিদিকে বোটানিক্যাল গার্ডেনে ছুটতে হতো এই ধরনের ফার্নগুলোকে আনার জন্য, যাদের পেছনে এই প্রকারের ইয়োলোই স্ট্রাকচার দেখা যায়। তো এইগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়া, এবং এই যে স্পোরাঞ্জিয়া আছে এটার মাধ্যমে কিন্তু তারা মূলত তাদের রিপ্রোডাকশন যে আছে সেটা সংঘটিত করিয়ে থাকে। এবং এই যে ফার্ন আছে এই ফার্ন যথেষ্ট ইম্পর্ট্যান্ট হয়ে থাকে আমাদের সম্পূর্ণ ইকোসিস্টেমের জন্য, কেননা এটা বিভিন্নভাবে খাবার এবং তার সাথে শেল্টার প্রদান করে বিভিন্ন প্রজাতিদের। একইভাবে আমাদের মৃত্তিকা সংরক্ষণে এটা ভীষণভাবে সাহায্য করে, ডিপ রুট সিস্টেমে এটা ভীষণভাবে স্ট্যাবিলাইজ করে সয়েলকে, যার ফলে আমাদের সয়েল যে আছে সেটা সহজে নষ্ট হয় না এবং সয়েলের ইরোশন যে আছে সেটাকেও রক্ষা করতে সাহায্য করে। একইভাবে মেডিসিনাল যে প্রপার্টিস আছে সেটার ক্ষেত্রেও এটা সুবিধে করে। এবং অবশ্যই আমাদের লাইফ সাইকেল যে আছে এই সম্পূর্ণ ফার্নগুলো যে আছে সেটার ক্ষেত্রে তারা যে বলতে পারো রিপ্রোডাকশন করে সেটা সেক্সুয়াল এবং অ্যাসেক্সুয়াল দুই প্রকারেরই কিন্তু ঘটে থাকে। ওকে, এই বিষয়টাকে জাস্ট মাথায় রাখবে। এই সম্পূর্ণটা হচ্ছে ফার্ন রিলেটেড, যেটা আমাদের দেখতে হবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে। যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এবার চলো তাহলে আমাদের নেক্সট যে টপিক আছে সেটাতে আসা যাক। তো আমাদের নেক্সট যে টপিক আছে সেটার নাম কি? তো দেখো, আমাদের রিসেন্টলি ছত্তিশগড়ের একটা ন্যাশনাল পার্ক আছে যার নাম হচ্ছে কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্ক। এটা কিন্তু নিউজে ছিল। কেন ছিল এটা নিউজে? তার জন্য আমাদের বুঝতে হবে এখানে একটা রেয়ার স্পিসিসের প্রাণী দেখা গিয়েছে যার নাম হচ্ছে মাউস ডিয়ার। এটা কবে দেখা গিয়েছে? মে 30, 2023, অর্থাৎ জাস্ট 6-7 মাস আগে। ওকে,
তো সেই ক্ষেত্রে আমাদের এই যে বলতে পারো প্রাণী আছে যেটাকে জাস্ট কয়েক মাস আগে আমরা দেখতে পেয়েছি, সেটা কোথায় দেখতে পেয়েছি? কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্কে, যেটা কিনা বাস্তারে আছে। এবং এই যে বাস্তারে আমাদের এই কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্ক আছে, এটার নাম কেন কাঙ্গারঘাটি হয়েছে? কেননা এটা কাঙ্গার বলে একটা নদী আছে, সেই নদীর পাশে কিন্তু দেখা যায়। এবং এই যে পার্ক আছে বা এই যে ন্যাশনাল পার্ক আছে, এই ন্যাশনাল পার্ক খুবই ফেমাস, তার কারণ এখানে এক ধরনের ময়না পাখি দেখা যায় যার নাম হচ্ছে বাস্তার হিল ময়না। তো বাস্তারে যেহেতু এটা আছে, তাই বাস্তার হিল ময়নাও কোথায় থাকবে? আমাদের কাঙ্গার ঘাটি ন্যাশনাল পার্কে। এভাবে মাথায় একটু রাখবে। এবং এখানে কোন নদী বইছে? অবশ্যই কাঙ্গার নদী। এবং এই যে কাঙ্গার ঘাটি ন্যাশনাল পার্ক আছে, যেটাকে আমাদের কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক হিসেবেও মূলত কিন্তু বলা হয়ে থাকে, সেটা ছত্তিশগড় নিজস্বভাবে ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করেছিল, বা সেটাকে জেনারেলি ছত্তিশগড় যে আছে শুরুতে প্রোটেক্টেড এরিয়া এবং পরবর্তীতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল পার্ক হিসেবে ডিক্লেয়ার করেছিল 1982-তে। তো এটা যথেষ্ট পুরনো একটা ন্যাশনাল পার্ক। এবং আমরা যদি লক্ষ্য করে থাকি, এই যে ন্যাশনাল পার্ক আছে এটাকে ভারতের সবচেয়ে ডেন্সেস্ট বা সবচেয়ে বলতে পারো ঘন ন্যাশনাল পার্ক হিসেবেও কিন্তু আমরা দেখে থাকতে পারি, বা সবচেয়ে গভীর ন্যাশনাল পার্ক হিসেবেও দেখতে পারি, কেননা এখানে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য একটা কিন্তু বিষয় হিসেবে লক্ষ্য করা যায়। এবং এই যে ন্যাশনাল পার্ক আছে এটা দুটো বলতে পারো পাহাড়ি বলতে পারো শ্রেণীর মধ্যে অবস্থিত, যার মধ্যে একটা আছে আমাদের কোটামসার, যেটা কিনা পশ্চিমে, এবং আর একটা হচ্ছে আমাদের কোলেং রেঞ্জ, যেটা কিনা পূর্ব দিকে দেখা যায়। তো ছত্তিশগড় যে আছে, ছত্তিশগড়ের কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্ক মূলত এই অঞ্চলটাতে দেখা যায়, ছত্তিশগড় রাজ্যের একদম দক্ষিণের পার্টে। তো এই যে আমাদের পার্ট আছে, এটা হচ্ছে একটা ন্যাশনাল পার্ক। তার পূর্ব দিকে আমাদের ইন্দ্রাবতী নদীর উপকূলে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক দেখা যায়, এবং ওপরে অবশ্যই আমাদের গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক বা সঞ্চয় ন্যাশনাল পার্ক হিসেবেও আমরা কিন্তু এখানে দেখতে পাই বিন্ধ্য রেঞ্জের ওখানে। তো এই তিনটে ন্যাশনাল পার্ক আমরা কিন্তু মূলত ছত্তিশগড়ে দেখতে পাই। তো এই যে আমাদের কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক আছে বা কাঙ্গারঘাটি ন্যাশনাল পার্ক আছে, এটা ছত্তিশগড়ে আছে, কাঙ্গার রিভারের উপরে এর নাম হয়েছে। এবং এই যে ন্যাশনাল পার্ক আছে, আমি অলরেডি বলেছি 1982-তে এটার বলতে পারো ডিক্লেয়ার করা হয়েছিল ন্যাশনাল পার্ককে। এবং এখানে মূলত আমাদের যেই ধরনের প্রজাতির উদ্ভিদ দেখা যায়, তারা মূলত হিউমিড ডেসিডিয়াস প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ তারা মূলত আর্দ্র পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ হয়ে থাকে। ওকে, যাদের পাতা বছরে নিশ্চিতভাবে ঝরে যায়। এর ফলে এখানে মূলত কোন ধরনের গাছগুলো জন্মায়? খুবই শক্ত গাছগুলো, যার মধ্যে শাল, সেগুন, টিক, ঠিক আছে, বাঁশ, এই ধরনের উদ্ভিদগুলো কিন্তু দেখা যায়। এবং এখানকার খুবই বলতে পারো তুমি প্রসিদ্ধ যে প্রাণীগুলো আছে, তাদের মধ্যে বাস্তারের ময়না বা বাস্তার হিল ময়না আছে, যাকে ছত্তিশগড়ের স্টেট বার্ড হিসেবেও কিন্তু আমরা চিনে থাকি। ওকে, এই যে আমাদের বাস্তার ময়না আছে, এটা আমাদের এক ধরনের হিল ময়নার টাইপ। এই যে হিল ময়না আছে সেগুলোর জেনারেলি সায়েন্টিফিক নেম হচ্ছে গ্রুনকোলা ঢারিওসোয়া। ওকে, এবং তার সাথে সাথে এই যে আমাদের ময়নাগুলো আছে, এদের একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা মানুষের মতো আওয়াজে কথা বলতে পারে। অর্থাৎ আমরা যেরকম কাকাতুয়া বা টিয়ার ক্ষেত্রে দেখতে পাই, ঠিক একই রকম এই ময়নাগুলোও কিন্তু একদম মানুষের মতো আওয়াজে কথা বলতে পারে। এবং এই যে ন্যাশনাল পার্ক আছে, এখানে তিনটে আমরা এক্সেপশনাল কেভ বা বড় বড় কিন্তু গুহা দেখতে পাই, যেখানে আমরা বড় বড় জিওলজিক্যাল স্ট্রাকচারও দেখতে পাই। এই যে তিনটে আমাদের গুহা এখানে দেখা যায়, তাদের মধ্যে প্রথম হচ্ছে কুটুম্বাসার, সেকেন্ড হচ্ছে কৈলাস, এবং থার্ড হচ্ছে দণ্ডক। এই যে তিনটে গুহা আছে, এই তিনটে গুহাতে আমরা কাস্ট ভূমিরূপ দেখতে পাই। কাস্ট ভূমিরূপ তোমরা ভূগোলের ক্ষেত্রে পড়েছো, যেখানে তোমরা দেখেছো যে কাস্টের ফলে আমাদের ওপরে চুনাপাথর মিশ্রিত যে বলতে পারো শিলা আছে, সেটা জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড মিশ্রিত জলে দ্রবীভূত হয়ে নিচে গুহার মধ্যে থেকে ওপর থেকে টপ টপ করে পড়ে
ওপর থেকে স্ট্যালাকটাইট এরকম আকৃতি সৃষ্টি করে, নিচ থেকে স্ট্যালাকমাইট এরকম আকৃতি সৃষ্টি করে। তো সেই যে স্ট্যালাকমাইট স্ট্যালাকটাইটগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখা যায়, যেগুলো আমাদের সবগুলো বলতে পারো কাস্ট ভূমিরূপের মধ্যে অন্যতম। তো এর ফলে যেহেতু লাইমস্টোন বা চুনাপাথরগুলো এগুলো তৈরি হয়, তার ফলে এগুলোকে লাইমস্টোন কেভও বলা হয়, যেখানে আমরা ড্রিপস্টোন এবং ফ্লোস্টোনও কিন্তু দেখতে পাই। এই সমস্ত কিছু কাস্ট রিলেটেড বিষয়। এবং এই অঞ্চলে আমরা একটা খুবই সুন্দর ওয়াটারফল দেখতে পাই, যার নাম হচ্ছে তীর্থগড়, ঠিক আছে, বা তীরথগড়। জেনারেলি তীর্থগড় হিসাবেই সেটাকে কিন্তু বলতে পারো প্রসিদ্ধ হয়ে থাকে। নেক্সট আমাদের যেটা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে মান্নার মারিন ন্যাশনাল পার্ক। এই যে মান্নার মারিন ন্যাশনাল পার্ক আছে, এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একখানা ন্যাশনাল পার্ক। তার দুটো কারণ। প্রথমত, এটা আমাদের একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, তার ফলে এই অঞ্চলে আমরা একটা বড় অঞ্চলকে দেখতে পাই, যেই জায়গাটাতে আমাদের এই সম্পূর্ণ বলতে পারো মারিন যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেটা তৈরি হয়েছে। বাট শুধু এটা ভারতের যে কোস্টাল রিজন আছে সেখানেই শুধু এটা পাওয়া যাচ্ছে এবং সেই হিসেবে এটা গুরুত্বপূর্ণ সেটা নয়। মারিন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে এটা ভারতের প্রথম, শুধু ভারতেরই নয় গোটা দক্ষিণ এশিয়ার প্রথম, এবং শুধু গোটা দক্ষিণ এশিয়াই নয়, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া সেই সম্পূর্ণ অঞ্চলের প্রথম মারিন বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে আমাদের মান্নার মারিন বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কিনা আমরা এই অঞ্চলে দেখতে পাই। তো এই যে আমাদের মান্নার মারিন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, এটা আমরা লক্ষ্য করতে পারি তামিলনাড়ু যে আছে, তামিলনাড়ুর একদম ওই অঞ্চলটাতে, ঠিক আছে, গালফ অফ মান্নার যে আছে, মান্নার উপসাগর সেই অঞ্চলটাতে, যেখানে এটা দুটো অঞ্চল, যার মধ্যে প্রথমটার নাম হচ্ছে ধানুষকোড়ি এবং সেকেন্ডটার নাম হচ্ছে আমাদের তুতুকুড়ি। তো এই যে দুটো অঞ্চল আছে, এই দুটো অঞ্চলের মাঝে প্রায় 160 কিলোমিটার জায়গা জুড়ে এই ন্যাশনাল পার্ককে দেখা যায়। এবং এই যে অঞ্চলটা আছে এটা একটা বৃহৎ অঞ্চল, যেটার নাম হচ্ছে আমাদের মান্নার গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটার একটা পার্ট। এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এটার মধ্যে আমরা 21টা টোটাল দ্বীপকে থাকতে দেখি। এই 21টা দ্বীপ মিলে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হয়েছে। তার মধ্যে অলরেডি দুটো দ্বীপ সমুদ্রের তলে তলিয়ে গিয়েছে, ডুবে গিয়েছে অলরেডি। তো আমরা 19টা দ্বীপ হিসেবে সেই হিসেবে বলতে পারি। এবং এই যে দ্বীপগুলো আছে এই দ্বীপগুলো আমাদের উপকূলের সাথে লেগে আছে কোরাল রিফের মাধ্যমে বা প্রবাল প্রাচীরের মাধ্যমে। এই যে গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এটাকে ন্যাশনাল পার্কেরও কিন্তু তকমা দেওয়া হয়েছে 1980 সালে, যাতে এই অঞ্চলের যে বিভিন্ন প্রাণীগুলো আছে, যেরকম ম্যানগ্রোভগুলো, সি গ্রাসগুলো এবং কোরাল রিফগুলো, এগুলোকে যাতে রক্ষা করা যেতে পারে। তো এবার এই যে আমাদের গালফ অফ মান্নার আছে সেখানের এই বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা নিউজে কেন এসছে? সেটা নিউজে আসবার একটা বড় কারণ, কেননা 2023-এ আমাদের ইউনেস্কো যে আছে, ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তারা এই যে বলতে পারো গালফ অফ মান্নার আছে, এখানকার মান্নার যে মারিন বায়োস্ফিয়ার রিজার্ভ আছে তার যে ডাইরেক্টর আছে, গালফ অফ মান্নার মারিন ন্যাশনাল পার্কের ডাইরেক্টর যে আছে, সেই তার ডাইরেক্টরকে মিশেল বাতিস অ্যাওয়ার্ড দিয়েছেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই যে মিশেল বাতিস অ্যাওয়ার্ড দিয়েছেন সেটার জন্য কিন্তু এটা নিউজে এসে গিয়েছে। এবং এই যে অ্যাওয়ার্ড সেরিমনি আছে এটা কিন্তু প্যারিস, ফ্রান্সে মূলত হয়ে থাকবে। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই মিশেল বাতিস অ্যাওয়ার্ডটা কি? তো দেখো আমাদের এই যে মিশেল বাতিস অ্যাওয়ার্ড আছে, এখানে মূলত যিনি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাদেরকে $12,000 অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি তুমি ধরে নিতে পারো 10 লক্ষ টাকার মতো আমাদের টোটাল কিন্তু ইউনেস্কো যে আছে ইউনেস্কো দিয়ে থাকে 2 বছরের জন্য। এবং এই যে আমাদের $12,000 দেওয়া হয় সেটা এমএবি কাউন্সিলের দ্বারা দেওয়া হয়। এমএবি কাউন্সিল মানে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম যে আছে এমএবি, তার কাউন্সিলের মাধ্যমে,
ঠিক আছে। তো এই যে আমাদের বলতে পারো অ্যাওয়ার্ড আছে, এই অ্যাওয়ার্ড মূলত দিয়ে থাকা হয় আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্টের জন্য যে কোনো ধরনের ম্যানেজমেন্ট অফ বায়োস্ফিয়ার রিজার্ভসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কোনো ধরনের বায়োস্ফিয়ার রিজার্ভের যদি দুর্দান্তভাবে ম্যানেজমেন্ট করা হয়, সেই ক্ষেত্রে যিনি ম্যানেজ করছেন তাকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা জেনারেলি আমরা প্রদান করে থাকি। এবং এই যে অ্যাওয়ার্ডটা প্রদান করা হয় সেটা মূলত একটা স্ট্র্যাটেজির মাধ্যমে প্রদান করা হয়, যার নাম হচ্ছে সেভাইল স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই যে সেভাইল স্ট্র্যাটেজি আছে, এই সেভাইল স্ট্র্যাটেজি কি সেটা সম্পর্কে আমরা একটু পরে দেখব। বাট তার আগে আমাদের বোঝা দরকার এই মিশেল বাতেস অ্যাওয়ার্ড যে আছে এটা কার নামে এটা দেওয়া হচ্ছে। তো দেখো, এই যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এটা ডক্টর মিশেল বাতেসি বলে একজন খুবই ভালো এনভায়রনমেন্টালিস্ট ছিলেন, তার নামে কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই যে অ্যাওয়ার্ডের যে অর্থ দেওয়া হয়, মাথায় রাখবে এই অর্থটা যদিও বা তার ডাইরেক্টর যে আছেন, ডাইরেক্টর খুব ভালো কাজ করবার জন্য পেয়েছেন, কিন্তু তাই বলে এই অর্থটা সেই ডাইরেক্টর নিজের অ্যাকাউন্টে নিতে পারবে না। এই যে অর্থ আছে সেটা সেই স্টেট গভর্নমেন্টের অথবা যেই বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেই রিজার্ভের ট্রাস্টে কিন্তু গিয়ে থাকবে, সেই ব্যক্তি কিন্তু পাবে না। এবার যেই স্ট্র্যাটেজির মাধ্যমে এই নমিনেশন বা রেকমেন্ডেশন হয়ে থাকে সেটা মূলত কিন্তু 1995-এ তৈরি করা হয়েছিল ইন্টারন্যাশনাল কনফারেন্সে, যেটা কিনা স্পেনের সেভিলে হয়েছিল। তো এই যে আমাদের বলতে পারো কনফারেন্স আছে, সেখানে বলা হয় যে বিভিন্ন বায়োস্ফিয়ার রিজার্ভগুলো যে আছে সেখানে যে বিভিন্ন কাজকর্ম হচ্ছে সেটার ভিত্তিতে রেকমেন্ডেশন করা হবে বিভিন্ন ব্যক্তি কিংবা অর্গানাইজেশনদের, যারা কিনা দুর্দান্ত কাজ করছে আমাদের সাধারণ বলতে পারো বাস্তুতন্ত্র যে আছে সেটাকে রক্ষার ক্ষেত্রে, যেটা পরবর্তীতে ভীষণভাবে পৃথিবীর জন্য হেল্পফুল হবে। তো এই ক্ষেত্রে এই যে স্ট্র্যাটেজি আছে যেটা কিনা মূলত আমাদের এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের ফলে তৈরি করা হয়, সেটার মাধ্যমে মূলত দেখা হয় যে কি করে একটা বায়োস্ফিয়ারকে বিভিন্ন ব্যক্তিরা খুব সুন্দরভাবে প্রিজার্ভ করছে এবং সেটাকে কি করে ম্যানেজ করছে সায়েন্টিফিক্যালি কারেক্ট একটা ওয়েতে। মাথায় রাখবে, সায়েন্টিফিক্যালি কারেক্ট একটা ওয়েতে কীভাবে সেটাকে ম্যানেজ করা হচ্ছে সেটা কিন্তু দেখা হয় এখানে। এবং সেই হিসেবে আমরা লক্ষ্য করতে পারি যে ইকোনমিক এবং সোশ্যাল ডেভেলপমেন্ট এবং তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন ন্যাচারাল এবং কালচারাল ভ্যালুগুলোকে কি করে আমাদের সেই অঞ্চলে ইনকর্পোরেট করা হচ্ছে, সেই হিসেবে আমাদের কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এর জন্য কিছু গোলসও কিন্তু তৈরি করা হয়েছিল, যেখানে প্রথম যেটা সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভগুলোকে আমাদের কনজার্ভ করতে হবে ন্যাচারালি এবং কালচারালি, এবং সেখানকার বায়োডাইভার্সিটি যাতে কালচারাল বায়োডাইভার্সিটি এবং ন্যাচারাল বায়োডাইভার্সিটি যাতে বজায় থাকে। একইভাবে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো যে আছে এগুলোকে কি করে ল্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব ভালো মডেল হিসেবে ব্যবহার করা যেতে পারে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে কি করে ব্যবহার করা যেতে পারে। একইভাবে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো যে আছে সেগুলোকে রিসার্চ, মনিটরিং, এডুকেশন এবং ট্রেনিংয়ের পারপাসে কি করে ব্যবহার করা যেতে পারে এবং ইমপ্লিমেন্ট করা যেতে পারে কি করে এখানে বায়োস্ফিয়ার রিজার্ভ কনসেপ্টকে, সেইগুলোর ভিত্তিতে সেখানে যে বিভিন্ন কাজ হচ্ছে তার ভিত্তিতে রেকমেন্ডেশন করা হয় আমাদের মিশেল বাতেসে অ্যাওয়ার্ড। এবং সেই অ্যাওয়ার্ডই আমাদের কিন্তু পেয়েছে গালফ অফ মান্নার ম্যারিন ন্যাশনাল পার্কের ডাইরেক্টর। এই যে আমাদের গালফ অফ মান্নার ম্যারিন ন্যাশনাল পার্ক আছে, এখানে প্রায় 4000-এরও কিন্তু বেশি স্পিসিসকে দেখা যায়, যারা বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ প্রজাতি থেকে আসছে, যেখানে আমরা লক্ষ্য করতে পারি সি কুকুম্বার, বার্ড, সি টার্টেল, এর পাশাপাশি বিভিন্ন যে আমাদের ক্রাস্টেশিয়ানসগুলো আছে, ঠিক আছে, যেখানে আমাদের কাঁকড়া থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রাণীগুলো। একইভাবে আমাদের বিভিন্ন ডলফিন, হোয়েল, এই ধরনের বিভিন্ন প্রাণীগুলোও এই অঞ্চলটাতে দেখা যায়। একইভাবে এখানে প্রচুর অ্যালগি পাওয়া যায়। এর পাশাপাশি সি গ্রাসের প্রায় 11খানা স্পিসিস, 117 ধরনের হার্ড কোরাল, সল্ট মার্শেস এবং বিভিন্ন প্রকারের ম্যানগ্রোভ এখানে দেখা যায়। এর পাশাপাশি এই যে অঞ্চল আছে এই অঞ্চলে আমাদের ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড কিছু প্রাণী দেখা যায়, যার মধ্যে ডিগন আছে, যাকে আমরা সি কাউ হিসেবেও চিনে থাকি। তো সেই যে ডিগন আছে, তো সেই সি কাউ, এর সাথে সাথে বিভিন্ন ধরনের শার্কসগুলো যারা IWPA 1972-এর দ্বারা যথেষ্ট কিন্তু
আমাদের বলতে পারো ভালনারেবল একটা স্পিসিস। একইভাবে প্রচুর সি হর্সেস, গ্রিন এবং এর পাশাপাশি হক্সবিলগুলো, সেই যে অঞ্চলগুলো আছে সেইগুলো বাদেও আমাদের প্রচুর সি টার্টেল, মূলত আমাদের হক্সবিল সি টার্টেল এবং গ্রিন সি টার্টেল, এর সাথে ডলফিন, সি কুকুম্বার যেগুলো আগেও বলা হয়েছে, এবং আরও অনেকগুলো ব্যালানোগ্লসাসের স্পিসিস কিন্তু এই অঞ্চলে দেখা যায়, যারা যথেষ্ট কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এর ফলে এগুলো কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্স বের করছে এবং আমাদের এই গালফ অফ মান্নারকে খুব ভালো মতো ম্যানেজ করবার জন্য এই অ্যাওয়ার্ডও কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের মাধ্যমে, সেটা কি? তো দেখো, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম যে আছে সেই প্রোগ্রামটা 1971 লঞ্চ করা হয়েছিল ইন্টার গভর্নমেন্টাল সায়েন্টিফিক প্রোগ্রামের মাধ্যমে, যেটা কিনা বা যার কিনা উদ্দেশ্য ছিল এস্টাবলিশ করা একটা সায়েন্টিফিক ফাউন্ডেশন, যেই সায়েন্টিফিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ইমপ্রুভ করতে পারবো মানুষের রিলেশন এনভায়রনমেন্টের সাথে, অর্থাৎ মানুষ এবং পরিবেশের যে সম্পর্ক আছে সেটাকে কি করে আমরা আরও ইমপ্রুভ করতে পারি, সায়েন্টিফিক ওয়েতে কি করে সেটাকে কনজার্ভ করতে পারি এবং ডেভেলপ করতে পারি, সেটা এর কিন্তু মূল উদ্দেশ্য। এই যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম আছে, এটা গভর্ন করা হয় মূলত আমাদের আইসিসি বা ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটিং কাউন্সিল। এই যে ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটিং কাউন্সিল আছে, এই কাউন্সিল কিন্তু রিপোর্ট তার পেশ করে থাকে ইউনেস্কোর জেনারেল কনফারেন্সে এবং তার এক্সিকিউটিভ বোর্ডকে, এবং সেই হিসেবে ফার্দার কিন্তু আমাদের সেই স্টেপগুলোকে নেওয়া হয়ে থাকে। এবং এই যে বলতে পারো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম আছে, এটার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে এটা ফরকাস্ট করে বিভিন্ন এফেক্টগুলোকে, যেটা কিনা আমরা আজকে নিচ্ছি যেই কাজগুলো সেটা পরবর্তীতে পৃথিবীতে কী প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আমরা আজ যেটা করছি সেটার ফলস্বরূপ পৃথিবীতে ভবিষ্যতে কীরকম প্রভাবের পড়তে পারে সেটা কিন্তু আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করে থাকি, এবং তার ভিত্তিতেই আমাদের কিন্তু এই এমএবি প্রোগ্রাম যে আছে সেটা চলে থাকে। যেরকম আমরা এই যে এমএবির অধীনে আমরা যদি লক্ষ্য করে থাকি, আমাদের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ সাউথ এশিয়াতে যখন করা হয়, সেটা করা হয় আমাদের শ্রীলঙ্কার হুলুলু বায়োস্ফিয়ার রিজার্ভ। একইভাবে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন্ডিয়াতেও যে করা হয় সেটাও কিন্তু 2000 সালে করা হয় নীলগিরির বায়োস্ফিয়ার রিজার্ভে, যেটা কিনা 3টে বলতে পারো রাজ্য জুড়ে আছে, তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা জুড়ে। ঠিক আছে, এর আগে এর্নাকুলাম যে আমরা দেখলাম সেই হিসেবেই। নেক্সট আমরা আসবো এবার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে। আমাদের বায়োস্ফিয়ার যেগুলো ন্যাশনাল পার্ক নিউজে ইম্পর্টেন্ট ছিল সেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমরা যদি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ক্ষেত্রে এসে থাকি, তো মাথায় রাখবে একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আমাদের রিসেন্টলি নিউজে এসছে, যেটা কিনা খুব খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি? মাথায় রাখবে গোয়ার যে বেঞ্চ আছে বোম্বে হাইকোর্টের, সেই বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ 2023-এ রিসেন্টলি কিন্তু ডাইরেক্ট করেছে গোয়া গভর্নমেন্টকে যে তারা যাতে মহাদেই যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে এবং সেই মহাদেই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলকে টাইগার রিজার্ভ হিসেবে যাতে ঘোষণা করে। এই টাইগার রিজার্ভ কি, এটাকে কিভাবে করবে, রেকমেন্ডেশন, সেটাকে আমরা ডিটেলসে দেখব। ঠিক আছে, নেক্সট সেশনেই আমরা এটাকে ডিটেলসে দেখব। ইনফ্যাক্ট এই পার্টটা নিয়ে আমাদের হাফ ঘন্টারও বেশি একটা সেশন আমি অলরেডি কিন্তু বলতে পারো শিডিউল করে রেখেছি, যেটা আমরা লাইভ নিয়ে থাকবো। তো সেই ক্ষেত্রে এই যে টাইগার রিজার্ভ হিসেবে সেটাকে করা হবে, সেটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-এর মধ্যে করা হবে, এবং সেটাকেও আমাদের এই সময় থেকে 3 মাসের মধ্যে করতে বলা হয়েছিল, যেটা কিনা করাও হয়ে গিয়েছে। এবার এই যে টাইগার রিজার্ভ আছে, এই টাইগার রিজার্ভে নোটিফাই করবার জন্য আমরা লক্ষ্য করতে পারি স্টেট গভর্নমেন্ট যে আছে, স্টেট গভর্নমেন্টের কাছে অলরেডি প্রভিশন আছে। আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972-কে যদি দেখে থাকি, তার যে সেকশন 38V আছে সেখানে বলা হয় যে যে কোনো একটা ক্ষেত্রে আমাদের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি যে আছে তাদেরকে তাদের যে অ্যাডভাইস আছে, তাদের অ্যাডভাইস অনুযায়ী স্টেট গভর্নমেন্ট কিন্তু যে কোনো অঞ্চলকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করতে পারে। তো আমাদের এই হিসেবে এই যে NTCA আছে, NTCA-কেও পরবর্তীতে ডিটেলসে দেখতে হবে, যেটা আজকে আমরা দেখছি না। এর সাথে আজকে আমাদের মূলত এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিকে দেখব।
তো আজকের এই সেশন যে আছে, আজকের এই সেশনে আমরা মূলত এই মহাদেব ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি নিয়ে দেখব। তো দেখো এই যে মহাদেব ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, এটা এখানে খুব সুন্দর সুন্দর আমরা দুটো জলপ্রপাত দেখতে পাই, যার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে বজ্রশকলা ফলস বা বজ্রশকলা জলপ্রপাত, এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে বীরদি জলপ্রপাত। এই যে অঞ্চল আছে এর পাশাপাশি এখানে আমরা বহু কিন্তু ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড লং বিল্ড ভালচার দেখতে পাই, কিছু শকুনকে দেখতে পাই যেগুলোকে লং বিল্ড ভালচার বলা হয়। এর সাথে সাথে এই যে আমাদের লং বিল্ড ভালচার আছে সেগুলোকে আমরা লক্ষ্য করতে পারি বজ্র ফলস যে আছে সেই বজ্র ফলসের আশেপাশের অঞ্চলগুলোতে। এর পাশাপাশি এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটাকে আমরা বা মহাদেব ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির এই অঞ্চলকে আমরা ইন্টারন্যাশনাল বার্ড এরিয়া হিসেবেও কিন্তু বলতে পারো ঘোষণা হতে দেখেছি, এবং সেই যে ঘোষণা হয়েছে সেটা মূলত আমাদের বলতে পারো যেহেতু এই অঞ্চলটা বহু প্রজাতির বার্ড স্পিসিসকে বা বহু প্রজাতির বলতে পারো তুমি পাখির যে প্রজাতি আছে যেরকম মালাবার আমাদের পারাকিত আছে, এর পাশাপাশি রেফিয়াস বাবলার আছে, এই ধরনের যেহেতু বলতে পারো তুমি পাখির প্রজাতিকে এখানে দেখা যায়, এর ফলস্বরূপ এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল বার্ড এরিয়া হিসেবেও ঘোষণা করা হয়েছে। এই যে অঞ্চলটা আছে এটাকে টাইগার রিজার্ভ হিসেবে যখন করা হয় তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি গোয়ার একদম ওপরে এখানে মহাদেব ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, যেটাকে মহাদেব টাইগার রিজার্ভ হিসেবে কিন্তু ঘোষণা করার কথা বলা হয়েছে, এবং এটাকে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হিসেবে কিন্তু 1999-এ প্রোটেক্টেড রিজার্ভ এবং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবং এই যে অঞ্চলটা আছে এই অঞ্চলটাতে শুরুতে যখন 2009 সালে টাইগার রিজার্ভের জন্য সার্ভে করা হলো দেখা গেল এখানে টাইগার নেই, টাইগারের সংখ্যা এখানে 0। বাট পরবর্তীতে 2011-তে যখন আমাদের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এবং ফরেস্ট যে আছে তারা গোয়া গভর্নমেন্টের থেকে বলতে পারো মহাদেব ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করবার জন্য একটা রিকোয়েস্ট পেল, সেই হিসেবে আমরা লক্ষ্য করতে পারি যে গোয়া গভর্নমেন্ট যে আছে গোয়া গভর্নমেন্ট সেই রিকোয়েস্টটাকে সম্পূর্ণভাবে কিন্তু ইগনোর করে দিল, এবং তারপরে আমরা লক্ষ্য করতে পারি 2013 থেকে এই অঞ্চলে কিন্তু ক্রমাগত টাইগার দেখা গিয়েছে বা বাঘকে দেখা গিয়েছে, সেই কারণে এটাকে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করবার জন্য প্রচুর কিন্তু বার বলা হয়েছে। এবং এটা কোথায় আছে? অবশ্যই ওয়েস্টার্ন ঘাটে, যেটা কিনা গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্রের অঞ্চলটা জুড়ে, এবং এটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি 1999 যেটা আমি বললাম এটা প্রায় 208 স্কোয়ার কিলোমিটার জুড়ে, এবং এটা ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে আছে সহদ্রি মাউন্টেন রেঞ্জ সেটাতে কিন্তু থাকছে, এবং এখানে বহু ধরনের মেডিসিনাল প্লান্ট এবং এন্ডেমিক ফ্লোরা যে আছে সেটা কিন্তু দেখা যায়। এবং এটাকে তুমি যদি ম্যাপে দেখো আমাদের এখানে আছে মহাদেব ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ঠিক আছে, যেটা গোয়াতে, এবং এখানে আমাদের আরব সাগর। সো তোমাদের সেশনটা আজকে এই পর্যন্তই থাকছে। হ্যাভ এ গুড ডে হেড। আশা করছি সেশনটা ভালো লেগেছে। নেক্সট শুক্রবার তোমাদের সাথে দেখা হচ্ছে।